শীতের আমেজ উপভোগ করতে এখন ব্যস্ত বঙ্গবাসী। তবে এর পাশাপাশি কিন্তু ঠান্ডা লাগার সমস্যাতেও কিছুটা ব্যতিব্যস্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে। ছোট থেকে বড় ৮ থেকে ৮০ এখন ঠান্ডা আসার আগেই জাকিয়ে ঠান্ডা পড়ার আগেই কিন্তু ঠান্ডায় কাবু হচ্ছেন সব বয়সীরাই। আর তার মধ্যে যাদের একটু ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের তো সমস্যা আরও দ্বিগুণ। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে মরশুম বদলের সময়টা, তার জন্য একটু বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে চিকিৎসকদের কি পরামর্শ রয়েছে সেটাই জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের চাইল্ড স্পেশালিস্ট বিশিষ্ট চিকিৎসক জয়দেব রায়। এস নিউজের পর্দায় স্বাগত স্যার। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে ঠান্ডার সময়টা বেশ কিছু ভাইরাস ব্যাকটেরিয়ারও দাপট বাড়ে, তার জন্যই কি ঠান্ডা লাগার সমস্যাটাও একটু বেড়ে যায়? মেনলি হচ্ছে ভাইরাসগুলো অনেক নিচে চলে আসে, আমাদের নাক মুখের কাছাকাছি চলে আসে। তার ফলে কিন্তু এই ভাইরাস রোগে বিশেষ করে বাচ্চারা তো ভোগে, বুড়োরা ভোগে। বাচ্চা বুড়োরা কেন বেশি ভোগে? কারণটা হচ্ছে এদের বডি ইমিউনিটি কম থাকে। আর একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ভোগের আর একটা কারণ হচ্ছে যেই মাত্র ভাইরাসটা ভিতরে গেল, রেসপিরেটরি প্যাসেজটাও কিন্তু অনেকটা লেন্থটা অনেকটা কম, তারপরে নাক দিয়ে সোজাসুজি লাঙ্গে চলে যাওয়ার সম্ভাবনাটাও রয়েছে। এইটা হচ্ছে এই ভাইরাসরা কাছাকাছি আসার জন্যেই বেশি হয়। আর একটা দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই ভাইরাস যখন একটা বাচ্চাকে আক্রান্ত করে, এগুলো তো ডবলেট ইনফেকশন দিয়ে একজনের থেকে আরেকজনের কাছে যায়। সেই জন্যে কিন্তু স্কুলে গেল, কোনো ক্রাউডেড প্লেসে গেল, সেখান থেকেও কিন্তু এটা বাচ্চাদের মধ্যে আসতে পারে। শুধুমাত্র যে আমি এই ভোগার পেছনে ভাইরাসকে দায়ী করব তাও নয়, ভোগার পেছনে আর একটা কারণ হলো বায়ু দূষণ। বায়ুর যদি এখন দেখেন, এই বায়ুর কিন্তু মধ্যে অনেক পার্টিকেল শুরু হয়ে আছে, যেই পার্টিকেলগুলো আমাদের রেসপিরেটরকে ভীষণভাবে ইরিটেশন করে। অ্যালার্জি আর একটা কারণ, যার জন্যে বাচ্চারা খুব, এইটা আমরা যে সর্দি কাশির কথা বলে থাকি, এর মধ্যে অন্যতম কারণ আরেকটি হলো অ্যালার্জি। একদমই তাই। এবং এর পাশাপাশি অ্যালার্জির কথা যেহেতু বললেন, এই শীতের সময়টা শ্বাসকষ্টের সমস্যাটা একটু বেড়ে যায়, সেটা ছোটদের থেকে শুরু করে বড়দের সবার ক্ষেত্রে। এবার ছোটদের ক্ষেত্রে বাবা মার যেটা প্রবলেম থাকে, ইনহেলার ব্যবহার করার একটা সমস্যা বা তাদের মধ্যে একটা ভয় কাজ করে, এই ক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে? প্রথম কথা হচ্ছে যারা এই শ্বাসকষ্টে ভুগতে থাকে, বিশেষ করে দেখবেন সিজন চেঞ্জের সময় এই শ্বাসকষ্টটা বেশি পরিমাণে হয়। এখানে আমরা যে জিনিসগুলো বলবো, একটি হলো যে অ্যালার্জেনটাকে অ্যাভয়েড করা। অ্যালার্জেন বলতে আমি যেগুলো বললাম, ভাইরাসটা অনেক সময় ট্রিগার ফ্যাক্টর হয়, আর এই বায়ু দূষণটাও ট্রিগার ফ্যাক্টর হয়। বায়ু দূষণ কেন, কোনো বাচ্চার ক্ষেত্রে দেখবেন ফুলের পরাগ রেণু, এটাও কিন্তু ট্রিগার ফ্যাক্টর হয়। যেগুলো ট্রিগার ফ্যাক্টর, সেই ট্রিগার ফ্যাক্টরগুলো প্রথমে আপনাকে অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে ইনহেলার ইউজ করতে বলা হয়, তাতে দু ধরনের ইনহেলার থাকে। একটি ইনহেলারকে আমরা বলে থাকি প্রিভেন্টার, মানে যে শ্বাসকষ্ট হওয়াটাকে প্রিভেন্ট করবে। আরেকটি যে ইনহেলার হলো সেটা হচ্ছে রিলিভার, শ্বাসকষ্ট হলে সেটাকে রিলিভ করবে। সাধারণত মা বাবারা কি করেন, ওই দুটো ইনহেলারই যখন বাচ্চা কাশতে শুরু করলো নিতে থাকে, কাশি কমে গেল, তখন ওই ইনহেলারটাকে বন্ধ করে দেয়। এখানে আমার একটি বক্তব্য হলো যে প্রিভেন্টার ইনহেলারটাকে কিন্তু কাশি হবার আগে থেকেই নিতে হবে, তখন এটা প্রিভেনশন করে। কাশি বন্ধ হয়ে যাবার পরেও কিছুদিন কন্টিনিউ করতে হবে। আর রিলিভার যেটা ইনহেলার, সেই রিলিভার ইনহেলারটাকে যখন কাশি হবে সেই সময় নিতে হবে। এই কাশিটার মেন কারণটা হচ্ছে স্প্যাজম, এইটা স্প্যাজমটাকে ইনহেলার কিন্তু কমাবে। আর একটা জিনিস যেটা হলো, যেটা আপনি প্রথমে বললেন যে ইনহেলার নিতে ভয় পাওয়ার কিছু নেই। ট্যাবলেট খেয়ে আপনার শ্বাসকষ্ট কমানো, কাপ সিরাপ খেয়ে আপনার শ্বাসকষ্ট কমানোর চেয়ে ইনহেলারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তখন ইনহেলারের যে ডোজটা থাকে সেটা অনেক মাইক্রোগ্রাম, মানে অনেক কম থাকে, তাতে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম হয়। দ্বিতীয় ব্যাপার হলো ইনহেলারটা যখন ইউজ করা হয়, মুখে ধরা হলো, তখন ওই শ্বাসনালী দিয়ে টার্গেট অর্গানে পৌঁছায়, অর্থাৎ লাংয়ে পৌঁছায়, রেসপিরেটরিটাকে পৌঁছায়। কিন্তু যদি আমি সিরাপ খাই বা ট্যাবলেট খাই, সেটা প্রথমে ব্লাডে অ্যাবজর্ব হয়ে শরীরের বিভিন্ন জায়গায় যায় এবং আমাদের টার্গেট অর্গানেও আসে। তাহলে টার্গেট অর্গান ছাড়া অন্যান্য যে জায়গায় এই ওষুধটার দরকার নেই সেখানেও এটা গেল, আর ডোজটা আমাকে অনেক বেশি দিতে হচ্ছে, তাতে পার্শ্ব প্রতিক্রিয়ার চান্সটাও বেশি হয়। সুতরাং ইনহেলার ইউজ করাটাই আমি বলবো যথাযোগ্য।
যখন বাচ্চার শ্বাসকষ্ট হয়, যাদের ক্ষেত্রে ইনহেলারের দরকার। আর যেটা হচ্ছে যে অনেকে ভাবেন এটা দিয়ে অ্যাডিকশান তৈরি হয়ে যায়, একদমই হয় না। অ্যাডিকশান মানে যেটাকে ছাড়া যায় না একদম। আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাডিকশান যেটা হয় সেটা দেখবেন ডোজটা আস্তে আস্তে বাড়াতে হয়, ইনহেলারের ক্ষেত্রে কিন্তু সেইটা হয় না। আর ইনহেলারটা দেখবেন কোন সময় হয়, জেনারেলি সিজন চেঞ্জের সময় বেশি হয়, এখন কিন্তু সিজন চেঞ্জ চলছে। সুতরাং যেই বাচ্চাতে শ্বাসকষ্টর প্রবণতা আছে তারা কাশি না হলেও শ্বাসকষ্ট না হলেও এই সময় কিন্তু প্রিভেন্টার ইনহেলারটা ইউজ করুন, এবং কাশি শুরু হলে রিলিভার ইনহেলারটা ইউজ করবেন। অবশ্যই আপনি কিন্তু অ্যালার্জেনটাকে অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। অ্যালার্জেনটা অ্যাভয়েড করার আরেকটি উপায় হচ্ছে ছোট বাচ্চাকে জেনারেলি আর্লি মর্নিং বা আর্লি ইভিনিং খুব একটা বাইরে নিয়ে যাবেন না। আর ভিড় জায়গাটাকে তো এড়িয়ে থাকতে আমরা বরাবরই বলে থাকি, শ্বাসকষ্ট প্রিভেনশনের জন্যও বলে থাকি, রেসপিরেটরি ইনফেকশনের জন্য যেটা ড্রপলেট দিয়ে যায় সেটাও আমরা বলে থাকি। একদমই তাই। আর কাশি মানে ঠান্ডা লাগা বা সর্দি হওয়ার মধ্যে কাশিটা তো একটা প্রধান একটা জায়গা। এবার কাশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কাশি বেশ কিছুদিন চলছে, কমছে না, মানে শুরু হলে বেশ কয়েকদিন থাকছে। তো এক্ষেত্রে মানে কেন হচ্ছে বা এক্ষেত্রে কি করা যেতে পারে অভিভাবকদের, সেটা যদি বলতেন। প্রথম কথা, কিছুদিন আগে এই কাপ সিরাপ নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেই প্রসঙ্গে এগেন আমি বলছি, কাপ সিরাপটা কিন্তু কাশির নিরাময় জিনিস নয়, এটা একটা সিমটোমেটিক জিনিস। এটা জুডিশিয়াসলি ইউজ করা উচিত। বিলো 2 ইয়ার্স আমরা ইউজ করতে মানা করি। তখন বেশিরভাগই এই কাশির কারণটা হচ্ছে ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনটা যখন চলে যাবে তখন অটোমেটিকলি কাশিটা কমে যাবে। এরপরে যদি অন্যান্য যে কারণে কাশি হয়, মানে একটা ইনফেকশন হলে তাহলে সেটাকে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে, কাশিটা সেখানে হচ্ছে। আগে বললাম যে স্প্যাজম হচ্ছে, সেখানে আপনাকে ইনহেলার দিয়ে কাশিটা কন্ট্রোল করতে হবে। আরও কাশির অনেক কজ আছে, যেমন অনেক দিন ধরে কাশি হচ্ছে না, এটা নিউমোনিয়া হয়ে রয়েছে, সেই নিউমোনিয়াটার ট্রিটমেন্ট করতে হবে। টিউবারক্লোসিস থেকে বাচ্চা কাশতে পারে, সেখানে টিউবারক্লোসিসের ট্রিটমেন্ট করতে হবে। আরও একটা ফরেন বডি ঢুকে গেছে, সেই জন্য বাচ্চা কাশতে থাকছে, সেখানে ফরেন বডিটা নির্মূল করতে হবে। সুতরাং কাফ সিরাপটা কাশির কিন্তু ওষুধ, সরাসরি ওষুধ নয়। যখন দরকার হবে হয়তো কিছু ক্ষেত্রে আমরা দিতে পারি, এবং সেটা জুডিশিয়ালি ইউজ করা উচিত, কারণটা ট্রিটমেন্ট করা উচিত। আর যেটা আমরা বললাম যে এখন যেটা একটু আগেই যেটা আমি বললাম যে ক্রাউডেড প্লেসেস যেমন অ্যাভয়েড করা বললাম, তেমনি যখন একটি বাচ্চা এই সর্দি কাশিতে ভুগতে থাকবে তাদেরকে আমরা স্কুল যেতে মানা করে থাকি। মায়েরা বাবারা ভাবে এই অ্যানুয়াল পরীক্ষাটা আছে, অন্তত এইটা ঘুরে আসি। এই স্কুলে না গেলে সুবিধে কী হচ্ছে, বাচ্চাটাকে একটু বাড়িতে রেস্ট দিন। রেস্ট দিলে কিন্তু ভাইরাল ইনফেকশানগুলো ঠিক হয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন ও গেল স্কুলে সে কিন্তু অন্যদের ছড়াতে পারে। সুতরাং দুদিক থেকে বাচ্চার নিজেরও উপকার হয় এবং সে অন্যান্যদেরও উপকার করে। তাছাড়া সর্দি কাশি হলে আমি বারবার বলে থাকি যে যারা মাস্ক ইউজ করতে পারে তারা মাস্কটা ইউজ করবে, ভিড়টাকে অ্যাভয়েড করবে, হাত টাত ভালো করে ধুতে হবে। মুখে হয়তো হাত দিয়ে কেসে ফেললেন, তখন সেই কাশির জন্য হাতটা ভালো করে ধুতে হবে। এবং শুধু বড়রাও যেন, যারা সর্দি কাশিতে ভুগে তারাও প্রিকশনগুলো যেন নেয় বাচ্চার কাছে। এই জিনিসগুলোই আমরা বারবার যেটা বলি, সাবান দিয়ে হাত ধোয়াটা দরকার। সাবান যদি কাছাকাছি না পাওয়া যায় অন্তত হ্যান্ড স্যানিটাইজারটা ইউজ করা উচিত। এগুলো করলে আমি সর্দি কাশিটা অনেকাংশে প্রিভেন্ট করতে পারবো। একদম। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই ঠান্ডার সময়টা একদম যারা ছোট, যাদের সন্তান রয়েছে তাদের একটা কনফিউশন থাকে যে ঠান্ডা হয়তো স্নান করালে হয়তো আরও ঠান্ডাটা লেগে যাবে। তো ঠান্ডাকালে কি স্নান করানোর কোনো দরকার নেই? এটা অনেক বাবা মারই প্রশ্ন। না, একদমই ঠিক নয়। বাচ্চাকে সবসময় ক্লিন রাখা উচিত, ওয়েদার দেখে স্পঞ্জিং বা স্নান করানো উচিত। আরেকটা, এই যে ঠান্ডার কথা যেখানে বলছেন, ঠান্ডার সময় স্কিনটা বরং অনেক ড্রাই হয়। স্নান করানোর পরে আপনি সেখানে অয়েল ম্যাসেজ করতে পারেন। আমরা এখন যেটা বলি ভার্জিন কোকোনাট অয়েল, তাতে স্কিনটা ময়েশ্চারাইজ। সেটা আমি কিন্তু স্নান করানোর পরে বলছি, আগে করে আপনি মুছে দিলেন তাহলে কিন্তু সেখানে ময়েশ্চারাইজারের কাজটা করবে না। আরেকটা হচ্ছে যে এই যেমন ময়েশ্চারাইজের কথাটা আমি বললাম, স্কিনটাকে ড্রাই রাখা, শীতে বাচ্চারা কিন্তু খুব কম জল খেতে চায়, বড়রাও দেখবেন কম জল খেতে থাকে। এই জলটা না খেলে ডিহাইড্রেশন হওয়ার একটা চান্স আছে, এবং জলটা যদি কম খায় তখন স্কিনটা ড্রাই হবে। সুতরাং পেরেন্টসদের খেয়াল রাখতে হবে বাচ্চা ঠিক উপযুক্ত পরিমাণে জল খাচ্ছে কিনা। আরেকটা শীতের মরশুমে যেটা বারবার বলা হয়, শীতের পোশাক। শীতের পোশাক নিয়ে আমি বলবো যে মোটা পোশাকের চেয়ে আপনি যদি কয়েকটা লেয়ারওয়ালা পোশাক, লেয়ার মানে ধরুন একটা পাতলা, তারপরে আরেকটা পাতলা জামাচ্ছে, একটা মোটা জামা ইউজ করা অনেকে,
বেটার মনে করে। কিন্তু দুটো পাতলা জামা ইউজ করলে সুবিধা হয় কি, দুটো পাতলা জামার মধ্যে এয়ারটা ঢুকে থাকে, এয়ারটা হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট, তাহলে সেইটা কিন্তু বেটার কাজ করবে। আর একটা হচ্ছে আমাদের মনে হয় শীত এসে গেছে, সুতরাং শীতের পোশাকগুলো এবার পরতে হবে, তা কিন্তু নয়। অনেক সময় বাচ্চা দেখবেন এমন পোশাক পরিয়ে নিয়ে এসছে তাতে বাচ্চা ঘামছে। আপনাকে খেয়াল করে রাখতে হবে যে যেমন সানের কথা আমি বললাম, ওয়েদার দেখে স্পঞ্জিং বা সান করাবেন এভরিডে, তেমনি এখানে ঠান্ডাটা কতটা বেশি বা কতটা কম সেই দেখে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস পরা উচিত। আবার আপনি কোথাও বেরিয়েছেন, দেখলেন গরম একটু বেরিয়েছেন, আপনার ড্রেসটা ব্যাগে রাখা উচিত। ইভিনিংয়ের দিকে হয়তো আসতে বিকেল হয়ে গেল, অথচ ঠান্ডা পড়ে যাচ্ছে সেই সময়টা, তখন কিন্তু আপনাকে শীতের পোশাকটা ব্যবহার করা উচিত। একদম, আপনার এই কথা ধরেই আমি শেষ প্রশ্নটা রাখবো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বা আমাদের রাজ্যের যে মরশুম বদলের বিষয়টা বা আবহাওয়ার এখন যে খামখেয়ালিপনাটা দেখা যায়, সেখানে সকালবেলা রোদ গরম লাগছে, আবার সন্ধেবেলা টেম্পারেচার ডাউন হয়ে যাচ্ছে, যারা অফিস যাচ্ছে, যারা পড়াশোনা করতে যাচ্ছে, তাদের জন্য এই বেরোনো আবার ফেরত আসে এই টাইমটা খুব অদ্ভুত, কারণ আবার এসিতে ঢুকতে হতে পারে, গরম লাগলে ফ্যান চালানোর একটা কনফিউশন, এই সব মিলে কি কি মাথায় রাখতে হবে এই মরশুম বদলের সময়? এই যে কথাগুলো আপনাকে বললাম, যে এই ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু ব্যাকটেরিয়া বা ভাইরাসের পক্ষে খুব আইডিয়াল জায়গা। সুতরাং আপনাকে এজ অ্যাপ্রোপ্রিয়েট ড্রেসটা পরতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাইজিনটা, যেগুলো বললাম সেগুলোকে মেনটেন করতে হবে, ভালো হাত ধোয়া, খাবার আগেও কিন্তু হাত ধোয়া। আর এই সময় প্রচুর মরশুমি ফল পাওয়া যায় এবং শাকসবজি প্রচুর পাওয়া যায়, সুতরাং ব্যালেন্স নিউট্রিটিভ খাবার খেতে হবে। ছোটো বাচ্চাদের ওই সময় জোর করে খাওয়াবেন না, ভ্যারাইটি জিনিস পাওয়া যায় সেগুলোকে খাওয়াবেন। আর হচ্ছে এই যেহেতু ভাইরাল ইনফেকশনগুলো এই সময় বেশি হয়, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা যে ভ্যাকসিনগুলো আমাদের প্রিভেন্ট করবে সেই ভ্যাকসিনগুলো নেওয়া উচিত। ড্রেসের ক্ষেত্রে যেটা আমি বললাম, মোটা কাপড় না পরিয়ে লেয়ার কাপড় পরানো উচিত, জল পর্যাপ্ত পরিমাণে বাচ্চাকে খাওয়ানো উচিত। আর হলো সর্দি কাশি হলেই আমরা অ্যান্টিবায়োটিক যে ইউজ করে থাকি সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, মোস্ট অফ দ্য কেসে এগুলো হচ্ছে ভাইরাল, সেই জন্যে অ্যান্টিবায়োটিক না ইউজ করে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে পারেন, সর্দি কাশির জন্য অ্যান্টিহিস্টামিক জাতীয় ওষুধ দিতে পারেন। যদি জ্বর বেশি দিন ধরে পারসিস্ট করতে থাকে, যদি বাচ্চা নেতিয়ে যায়, বাচ্চার যদি কোনো রকম শ্বাসকষ্ট হয়, বাচ্চার যদি ইউরিন খুব কম হয়ে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। তাতে ট্রিটমেন্টটা যদি আর্লি শুরু হয়, বাচ্চাটা দ্রুত সুস্থ থাকবে, খারাপ জায়গায় যাবে না, আমাদের ইন্টেনসিভ কেয়ারের তখন প্রয়োজন পড়বে না। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ স্যার এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর শুরুতে আপনাদের যেমনটা বললাম যে শীতের সময়টা একটা ছুটির আমেজ, ছুটিতেই কাটুক শীতের সময়টা, তবে তার মাঝে মরশুম বদলের সময় পাশাপাশি ঠান্ডা লাগার যে সমস্যাটা সেটা যেন আমাদের কাবু করতে না পারে, তার জন্য যে কোনো সমস্যা হলে বিশেষজ্ঞর একেবারেই পরামর্শ নিন, তাহলে আপনিও সুস্থ থাকবেন, আপনার পরিবারের মানুষগুলোও সুস্থ থাকবে। ক্যামেরা অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।